বিসমিল্লাহির রহমানির রহিম। রোটারি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস 2021 উপলক্ষে অত্র প্রতিষ্ঠানের ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থীদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আজকের আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্রের একটি কবিতা নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। আশা করি তোমরা এটি অনলাইন ক্লাসে দেখবা এবং মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবা। আমি আজকে যে কবিতাটি নিয়ে আলোচনা করছি সেই কবিতাটির নাম সুখ কবিতা। সুখ কবিতাটির লেখিকা বা লেখক হলেন কামিনী রায়। এই কামিনী রায়ের লেখা কবিতাটি নিয়ে আজকে আমি তোমাদের সামনে বিস্তারিত আলোচনা করব। তো এই আলোচনার পূর্বে তোমাদের কবি সম্পর্কে একটু ধারণা দিতে হয়, কারণ এখান থেকে অনেকগুলি ছোট ছোট প্রশ্ন, যে বহু নির্বাচনী প্রশ্ন এই কবির পরিচিতি থেকে আসে। আর এই পরিচিতিটি তোমরা ভালোভাবে মনোযোগ সহকারে অনুধাবন করলে এখান থেকে তোমরা ছোট ছোট প্রশ্নগুলির উত্তর দিতে খুব সহজেই পারবা। তাই আমি কবিতাটি আলোচনার পূর্বে একটু কবি সম্পর্কে একটু আলোচনা করে নিচ্ছি। কবি কামিনী রায়ের প্রায় 100 বছর আগে এদেশে যে কয়জন মহিলা কবি বা মহিলা সাহিত্য চর্চা করে গেছেন তাদের একজন হলেন কবি কামিনী রায়। একসময় তিনি জনৈক বঙ্গ মহিলা নামে বা ছদ্মনামে তিনি পরিচিত ছিলেন। তার কবিতা সহজ সরল, মানবিক ও উদ্দেশ্যমূলক। তার কবিতায় জীবনের মহৎ আদর্শের প্রতি গভীর অনুরাগের পরিচয় পাওয়া যায়। মাত্র 15 বছর বয়সে তিনি আলো ও ছায়া নামে একটি কাব্যগ্রন্থ রচনা করেন। সুখ কবিতাটি ওই কাব্যগ্রন্থেরই অন্তর্গত। আলো ছায়া কাব্যগ্রন্থের অন্তর্গত। কবির আলো ছায়া যে একটি কাব্যগ্রন্থ লিখেছেন তিনি 15 বছর বয়সে, এই আলো ছায়া কাব্যগ্রন্থের অন্তর্গত বা এখান থেকেই এই সুখ কবিতাটি সংকলন করা হয়েছে। তার অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে নির্মল্য, অশোক সঙ্গীত, দ্বীপ ও ধূপ ও জীবন পথে। কবিতা ছাড়াও কামিনী রায় গল্প, নাটক, জীবনী গ্রন্থ রচনা করেন। সাহিত্য সাধনার স্বীকৃতি হিসাবে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী উপাধিও লাভ করেন। কামিনী রায়ের জন্ম 1964 খ্রিস্টাব্দে বাখরগঞ্জ, বর্তমান বরিশাল জেলায়, এবং তিনি 1933 সালে কলকাতায় মৃত্যুবরণ করেন। এটি ছিল কবির সংক্ষিপ্ত পরিচিতি। তো এই সুখ কবিতাটি পাঠ করে আমরা কি শিখতে পারব? তো আত্মকেন্দ্রিক ও স্বার্থপরতা ত্যাগ করে মানব প্রেমে উদ্বুদ্ধ হওয়াই এ কবিতার মূল শিক্ষণীয় বিষয়। অর্থাৎ নিজেকে নিয়ে ব্যস্ত থাকা, নিজেকে নিয়ে ভাবা চিন্তা করা এবং নিজের স্বার্থটাকেই বড় করে দেখা থেকে এগুলি ত্যাগ করতে হবে। ত্যাগ করে মানব প্রেমে উদ্বুদ্ধ হওয়াটাই আমাদের এই কবিতাটির মূল শিক্ষণীয় বিষয়। আমি এখন কবিতাটির আবৃত্তির দিকে চলে যাচ্ছি। একটু কবিতাটি আবৃত্তি করি, তারপর কবিতাটি নিয়ে সংক্ষিপ্ত পাঠ পরিচিতি তোমাদেরকে দেখাবো। সুখ, কামিনী রায়। নাইকিরে সুখ, এ ধরা কি শুধু বিষাদময়? যাতনে জ্বলিয়া কাঁদিয়া মরিতে কেবলই কি নর জনম লয়? বল ছিন্ন বিনে, বল উচ্চ স্বরে, না না না, মানবের তরে আছে উচ্চ রক্ষ সুখ উচ্চতর, না সিরজিলা বিধি কাদাতে নরে।
কার্যক্ষেত্রে ওই প্রশস্ত পরিয়া সমর অঙ্গর সংসার এই, যাও বিরিবেশে কর গিয়ে রণ, যে জিনিবে সুখ লবিবে সেই, পরের কারণে স্বার্থ দিয়া বলি, এ জীবন মন সকলই দাও, তার মতো সুখ কোথাও কি আছে, আপনার কথা বলিয়া যাও। পরের কারণে মরণেও সুখ, সুখ সুখ করি কেদনা আর, যতই কাঁদিবে যতই ভাবিবে ততই বাড়িবে হৃদয় ভার। আপনার লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে। এর কবিতাটি আবৃত্তি। এরপর আমরা কবিতাটি পাঠ পরিচ্ছেদে বা পাঠ পরিচ্ছেদের দিকে একটু চলে যাই। আমরা সবাই জীবনে সুখী হতে চাই। কে না সুখী হতে চায়? সকলেই চায় একটু সুখ পেতে। কিন্তু কিভাবে জীবনে সুখ আসতে পারে, সুখ কবিতায় কবি সে সম্পর্কে তার বিস্তারিত তুলে ধরেছে। জগতে যারা কেবল সুখ খোঁজেন, তারা জীবনে দুঃখ যন্ত্রণা দেখে ভাবেন মানুষের জীবন নিরর্থক। এ ধারণা ভুল। জীবনের উদ্দেশ্য তাৎপর্য আরও বিস্তৃত, অনেক মহৎ। দুঃখ যন্ত্রণার সয়ে সকল সংকট মোকাবিলা করে জীবন সংগ্রামে সফলতার মাধ্যমে সুখ অর্জিত হয়। কিন্তু সমাজের অন্য সবার কথা ভুলে কেউ যদি কেবল নিজের স্বার্থ দেখে, সে হয়ে পড়ে আত্মকেন্দ্রিক ও স্বার্থপর, এবং তিনি সমাজ থেকেও হয়ে যায় বিচ্ছিন্ন। আর সমাজ বিচ্ছিন্ন মানুষ প্রকৃত সুখ লাভ করতে পারে না। পক্ষান্তরে অন্যকে আপন ভেবে অন্যের সুখ দুঃখের অংশীদার হয়ে প্রীতি ভালোবাসা সেবা ও কল্যাণের মাধ্যমে যে অন্যের মঙ্গলের জন্য ত্যাগ স্বীকার করে, তিনি হলো প্রকৃত সুখী। এটি হলো কবিতাটির সারমর্ম। এখন আমরা একটু কবিতাটির ভাবার্থের দিকে বা পাঠ বিশ্লেষণের দিকে যাব। নায়িকের সুখ, এখানে কবিতাটি ভাবার্থ বোঝার আগে কতগুলি শব্দ, এখানে কঠিন শব্দগুলি একটু দেওয়া আছে। এই শব্দগুলি যদি আমরা আগে একটু এর অর্থ এবং এর টিকাগুলি জেনে নিই, তাহলে কবিতাটি আমাদের কাছে পড়তে বা বুঝতে অনেকটাই সহজ হবে। যেমন দেখো, এখানে কতগুলি শব্দ অর্থ দেওয়া আছে, কবিতার ভিতরেই দেওয়া আছে শব্দগুলি। বিষাদময়, দুঃখময়। বিষাদময় শব্দটি এখানে দেওয়া আছে, আমি কোনখানে আছে দেখাবো। তো বিষাদময়, দুঃখময়। ছিন্ন, ছেঁড়া। ছিন্ন বস্ত্র, যেমন ছিন্ন বস্ত্র হিসেবে বলি, ছিন্ন বস্ত্র মানে ছেঁড়া বস্ত্র। বিনে, বাদ্যযন্ত্র বিশেষের মাধ্যমে। বিনে, বিনা, এটাকে অনেকে বলে বিনা, তার দিয়ে তৈরি করা যে বাদ্যযন্ত্র, সেটাকে বিনা বলে। সেই বিনে মানে বাদ্যযন্ত্র বিশেষের মাধ্যমে। উচ্চে স্বরে, উচ্চে স্বরে মানে চড়া গলায় বা জোরে শব্দ করে। সৃজিলা, সৃষ্টি করলেন। সৃজিলা মানে সৃষ্টি করলেন, সৃষ্টিকর্তা সৃষ্টি করলেন। বিধি, বিধাতা বা প্রভু। বিধি, বিধাতা বা প্রভু। নরে, নরে কথার অর্থ মানুষকে। নরে কথার অর্থ এখানে বোঝানো হয়েছে মানুষকে। বলি, উৎসর্গ। অবনী, পৃথিবী বা জগৎ। সমর, যুদ্ধ। সমর অঙ্গন মানে যুদ্ধক্ষেত্র, এখানে সমর অঙ্গন কথাটি আছে। সমর মানে যুদ্ধক্ষেত্র। কার্যক্ষেত্র, কাজের জায়গা। প্রশস্ত, প্রসারিত, বড় করা বা প্রসারিত করা। অঙ্গন, আঙিনা, উঠান বা প্রাঙ্গণ। অঙ্গন বলতে আঙিনা, উঠান বা প্রাঙ্গণ বলা হয়। জিনিবে, জয় করিবে। জিনিবে, জয় করিবে। লবিবে, লাভ করিবে। স্বার্থ, নিজের সুবিধা। স্বার্থ মানে নিজের সুখ সুবিধা যিনি করে নেন তাকে স্বার্থ। স্বার্থপরও বলা হয়, স্বার্থপর যিনি নিজের সুখ সুবিধার জন্য সব কিছু ভোগ করে। বিব্রত, ব্যতিব্যস্ত। এই কঠিন শব্দগুলি কবিতাটির ভিতরে আছে। আমরা একটু কবিতাটি ভাবার্থ বোঝার আগে এই শব্দগুলি যদি একটু জেনে নিই, তাহলে আমাদের জন্য কবিতাটি খুব সহজ হবে।
নাই কিরে সুখ, নাই কিরে সুখ, এ ধরা কি শুধু বিষাদময়? কবি এখানে বলছেন যে নাই কিরে সুখ, নাই কিরে সুখ, এ ধরা কি শুধু বিষাদময়? কোথাও সুখ নেই, কোথাও সুখ নেই। এই ধরা মানে এই পৃথিবী, এই দুনিয়া, এই জগৎ কি শুধু দুঃখময়? বিষাদময় মানে শুধু দুঃখময়, দুঃখের জায়গা এটা। যাতনে জ্বলিয়া কাঁদিয়া মরিতে কেবলই কি নর জনম লয়। যাতনে বিভিন্ন যন্ত্রণায় জ্বলিয়া পুড়িয়া কাঁদতে কাঁদতে আমরা কি মরে যাব? কেবল কি এই নর জনম লয়? এই জনমে মানে এই জীবনে মানুষগুলি কি শুধু কাঁদতে কাঁদতেই এই দুনিয়া ত্যাগ করে চলে যাবে? বলো ছিন্ন বিনে, এই যে ছিন্ন বিনে, ছিন্ন বিনে, ছিন্ন মানে সেরা, বলো ছিন্নে বিনে অর্থাৎ যে বিনের তারটা সেরা। বলো উচ্চ স্বরে, উচ্চ স্বরে মানে উচ্চ স্বরে, চড়া গলায় খুব জোরে বলো, না না না, মানবের তরে আছে উচ্চ লক্ষ্য। আমাদের এখানে হতাশা হওয়ার কিছু নয়, আমাদের জীবনে আছে কি উচ্চ লক্ষ্য, উচ্চ আশা, সুখ উচ্চতর। আমাদের জীবনে অনেক অনেক দূর অনেক বড় সুখ আছে। নাসির জেলে বিধি কাদা পেনরে, বিধাতা যদি আমাদেরকে সৃষ্টি করেছেন, বিধাতা আমাদেরকে সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্য নিয়ে, আর সে উদ্দেশ্য কি মহৎ উদ্দেশ্য। এ নিয়ে আমাদের হতাশা হওয়ার কিছুই নেই। কার্যক্ষেত্র ওই প্রশস্ত পড়িয়া, আমাদের যে কাজের জায়গা এটা অনেক বড়, অনেক প্রসারিত জায়গা এই কর্মক্ষেত্র আমাদের। সমরঙ্গন সংসার, এই সমরঙ্গন বলতে এখানে বোঝাইছে যুদ্ধক্ষেত্র। এই সংসারটা হলো আমাদের কি যুদ্ধক্ষেত্র। সংসারকে কবি এখানে যুদ্ধক্ষেত্র হিসাবে আখ্যায়িত করেছেন। তাই এই সংসারটা আমাদের যে যুদ্ধক্ষেত্র, যাও বীর বেশে করো গিয়ে রণ, বীর বেশে সেই যুদ্ধক্ষেত্রে তুমি বীরের মতো গিয়ে রণ করো। রণ র মূর্ধন্য, রণ মানে যুদ্ধ। এই সমরঙ্গনে তুমি যে যুদ্ধ করো, অর্থাৎ কোথায় সংসারে, বীর বেশে তুমি সেখানে যুদ্ধ করো। যে জিনিবে, যে জিনিবে, যে জয় লাভ করিবে, জিনিবে মানে জয় লাভ করিবে, যে জয় লাভ করিবে কোথায় সেই সমরঙ্গনে, সুখ লবিবে সেই, লবিবে মানে সে লাভ করিবে। এই সমরঙ্গনে যিনি কি করবে যুদ্ধ করে, যিনি জয়লাভ করবেন, তিনি এই যুদ্ধক্ষেত্রে কি করবেন জয়লাভ করতে পারবেন। কোথায় এই সমরঙ্গনে, অর্থাৎ সংসারে যিনি সংসার সমরঙ্গনে যিনি যুদ্ধ করে জয়লাভ করতে পারবেন, তিনিই কিন্তু বীর বেশে সুখ লাভ করতে পারবেন। পরের কারণে স্বার্থ দিয়া বলি, পরের কারণে স্বার্থ দিয়া বলি, পরের জন্য স্বার্থ দাও, শুধু নিজেকে স্বার্থ নিয়েই ব্যস্ত থেকো না। এই জীবন মান সকলেই দাও, এই জীবন মন যা কিছু আছে পরের সুখ শান্তির জন্য সেটা দাও, শুধু নিজের স্বার্থের নিজের সুখের জন্যই তুমি সেটাকে সীমাবদ্ধ রেখো না। তার মতো সুখ কোথাও কি আছে? এর চেয়ে কোথাও যত আরাম আসে তুমি করো, যত কিছুই না করো, এর চেয়ে কোনো সুখ তুমি পাবা না। পরের সুখের কথা চিন্তা করে তার সুখের জন্য যদি তুমি তোমার জীবন মন ত্যাগ করো, তাহলে তুমি সেখানে অনেক বেশি সুখ পাবা। আপনার কথা বলিয়ে যাও, নিজের কথা বলিয়ে পরের সুখের জন্য চিন্তা করো, তাহলে সবচেয়ে তুমি বেশি সুখ লাভ করতে পারবা, সুখী হবা। পরের কারণে মরণেও সুখ, মরণেও তুমি পরের জন্য যদি তুমি তোমার নিজের সুখের ভাগ দাও, তাহলে মরণেও তুমি সুখ পাবা। শুধু নিজের জন্যই আরাম আয়েশ করলেই তুমি সুখ পাবা না। সুখ সুখ করি কেঁদো না আর, যতই কাঁদিবে যতই ভাবিবে ততই বাড়িবে হৃদয় বার। সুখ সুখ করে যদি শুধু কাঁদো, তাহলে তুমি কিন্তু সুখী হতে পারবা না, কখনোই সুখী হতে পারবা না। সুখ পেতে হলে তোমার জীবন মন সব কিছু অন্যকে বিলিয়ে দিতে হবে, অন্যের সুখের কথা চিন্তা করতে হবে, তাহলে তুমি নিজেই সুখ পাবা। আপনারে লয়ে বিব্রত রহিতে, শুধু আপনাকে নিয়েই বেদিব্যস্ত, বিব্রত মানে বেদিব্যস্ত, আপনাকে নিয়েই শুধু বেদিব্যস্ত থাকলেই চলবে না।
হ্যাঁ, আসে নাই কেহ অবনীর পরে। নিজেকে নিয়ে ব্যস্ত থাকার জন্যই কিন্তু কেউ, অবনী মানে পৃথিবী, অবনী মানে পৃথিবী, এই পৃথিবীকে কেহ নিজের সুখ নিয়েই, সুখকে প্রাধান্য দেওয়ার জন্যই কিন্তু কেউই এখানে আসেন। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে, সকলের তরে সকলে আমরা, একে আমরা অপরের কাছে বিভিন্নভাবেই মুখাপেক্ষী। শুধু একা একই থাকার জন্য এই পৃথিবীতে কেউ আসেনি, আর একা থাকা সম্ভব নয়। মানুষ সমাজবদ্ধ, তাই সামাজিকভাবে বসবাস করতে হবে। সকলকে একে অপরের উপরে নির্ভরশীল হতে হবে। যে কোনো কাজে একে অপরের উপরে নির্ভরশীল থাকলেই কিন্তু মানুষ একে অপরের সুখেরও ভাগাভাগি করা সম্ভব হবে। তাই কবি এখানে বলেছেন যে সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে, একে অপরের উপর নির্ভরশীল। আর এই নির্ভরশীলতার মাধ্যমেই মানুষ একে অপরকে সুখ শান্তি দিতে পারবে, আর এ দিয়ে তার জীবন সার্থক হবে। আচ্ছা, তোমরা এই কবিতাটির যে কঠিন শব্দগুলি দেওয়া আছে, এই কঠিন শব্দগুলি একটু মনোযোগ সহকারে পড়বা এবং অর্থগুলি বুঝলে পর কবিতাটি খুব সহজেই বুঝতে পারবা। আর এখান থেকে যেহেতু তোমরা ষষ্ঠ শ্রেণীতে প্রথম 2021 সালে প্রথম দিকেই ক্লাস হচ্ছে, তাই এখান থেকে প্রশ্নের ধারাগুলি একটু খেয়াল করবা যে এখান থেকে দুই ধরনের প্রশ্ন থাকবে। একটা থাকবে বহু নির্বাচনী, আর একটা থাকবে সৃজনশীল প্রশ্ন। এই বহু নির্বাচনী প্রশ্নগুলি কবিতাটির কবি পরিচিতি থেকে শুরু করে কবিতার ভিতরের প্রতিটি ভাবার্থ বা শব্দার্থ থেকে এই ছোট ছোট প্রশ্নগুলি করা হয়। এখানে কবিতাটি সম্পূর্ণ কবিতাটি তুমি পড়ে বুঝলে এই ছোট ছোট প্রশ্নের বা নৈবত্তিক বা বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলি তুমি সহজে দিতে পারবা। এখানে একটি প্রশ্ন থাকবে, 4টি তার উত্তর, সম্ভাব্য উত্তর দেওয়া থাকবে। এর যে কোনো একটি সঠিক উত্তরটি, যে কোনোটির ভিতর থেকে সঠিক উত্তরটি বেছে তোমার সেটিকে টিক চিহ্ন বা বৃত্ত বরাট করতে হবে। এটা আমি পূর্বে ক্লাসে বলেছি। আর সৃজনশীল যে 4টি প্রশ্ন থাকবে সেটা হলো, একটি উদ্দীপক দেওয়া থাকবে, সেই উদ্দীপকটি পরে তার ভাবার্থ বুঝতে হবে এবং কবিতাটি ভাবার্থ তোমাকে বুঝতে হবে। তারপর সেখানে ক এবং ক নম্বর প্রশ্ন জ্ঞানমূলক, সেটা কবিতার ভিতর থেকে প্রশ্ন থাকবে। ছোট্ট 1 নম্বরের প্রশ্ন, সেই প্রশ্নে কবিতার ভিতর থেকে সেই প্রশ্নটির উত্তর করতে হবে। আর খ নম্বরের প্রশ্নটাও কবিতার ভিতর থেকে থাকবে, সেটি অনুধাবনমূলক প্রশ্ন, সেটা তোমাকে এখান থেকে বুঝে সে প্রশ্নের উত্তর করতে হবে। দুইটি প্রশ্নই কিন্তু কবিতার বা গল্পের ভিতর থেকে থাকবে। আর এরপরে গ নম্বরের প্রশ্ন যেটি থাকবে সেটি উদ্দীপক এবং কবিতা এই দুইটির ভিতরে সাদৃশ্য বৈসাদৃশ্য অর্থাৎ তুলনামূলক আলোচনা, মিল অমিল কোথায় আছে সেটা খুঁজে বের করে লিখতে হবে। আর ঘ নম্বরের প্রশ্নটা হইলেও সাদৃশ্য, উচ্চতর দক্ষতামূলক সাদৃশ্য বৈসাদৃশ্য এবং এর তোমার মতামত এখানে তুলে ধরতে হবে। এই 4টি প্রশ্ন এখান থেকে দেওয়া থাকবে, সেগুলি তোমাকে উত্তর করতে হবে। তো আবার পরবর্তী ক্লাসে দেখার জন্য তোমাদেরকে নির্দেশ দিয়ে আজকের মতো আমি এখানে ক্লাস থেকে বিদায় নিলাম। খোদা হাফেজ, ভালো থেকো।